কাজশক্তি ক্ষমতা অধ্যায়ের গাণিতিক সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আজকে আবারও হাজির হয়েছি অসাধারণ কিছু ম্যাথ নিয়ে। তো তোমরা দেখো এখানে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এবং ইউনিক কিছু প্রশ্ন এখানে সলভ করার ট্রাই করব। তো দেখো এখানে প্রথমে আমাদের সামনে একটা ব্লক এবং স্প্রিংয়ের একটা কোশ্চেন আছে। তো আমরা প্রিভিয়াস সিরিজেও একটা স্প্রিংয়ের কোশ্চেন সলভ করছিলাম, সেটা হেলানো তলের ছিল। তো এই প্রশ্নটাও দেখো শক্তির নিত্যতার একটা দারুণ একটা এক্সাম্পল। তো আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে এ একটা ব্লক যার ভর 100 কেজি এবং বি একটা ব্লক যার ভর 50 কেজি। তো এ ব্লকটা 100 মিটার পার সেকেন্ড বেগে সে গতিশীল ছিল এবং বি ব্লকটা 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল, অর্থাৎ দুজনেই শুরুতে গতিশীল ছিল। আচ্ছা, তো বি ব্লকের পেছনে খেয়াল করে দেখো একটা স্প্রিং যুক্ত করা আছে। বি ব্লক বা গাড়ি যেটাই বলি, তার পেছনে একটা স্প্রিং যুক্ত করা আছে যার বল ধ্রুবকের মান 200 নিউটন পার মিটার। উল্লেখযোগ্য বিষয় যেটা, এখানে স্প্রিংয়ের নিজস্ব কোনো ভর দিয়ে দেওয়া হয় নাই, অর্থাৎ এই ক্ষেত্রে স্প্রিংয়ের ভরটাকে আমরা নগণ্য চিন্তা করব। তবে এই প্রশ্নটাই স্প্রিংয়ের ভর দেওয়া থেকেও আসতে পারতো। হ্যাঁ, তাহলে আমরা এমনভাবে সলভ করব যেন স্প্রিংয়ের ভর থাকলেও আমরা এটা করতে পারি, স্প্রিংয়ের ভর না থাকলে তো সেটা এখানে করবই আমরা। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে দেখো এ গাড়ির ভর বেগটা যেহেতু বেশি, সে 100 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সো একটা পর্যায়ে অবশ্যই কি করবে, এ গাড়ি বি গাড়িকে এসে আঘাত করবে। এবং যেহেতু বি গাড়ির পেছনেই স্প্রিংটা যুক্ত করা, তাহলে বি গাড়িকে আঘাত করার আগে অবশ্যই সে স্প্রিংকে কিছুটা কি করবে, সংকুচিত করবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো প্রশ্ন হচ্ছে যে সংঘর্ষরত অবস্থায়, অর্থাৎ যে মুহূর্তে এদের মধ্যে সংঘর্ষটা হয় ওই মুহূর্তে বি গাড়ির বেগটা কত দেওয়া আছে, 50। সংঘর্ষের মোমেন্টে বি গাড়ির বেগটা হচ্ছে 50। তাহলে কোশ্চেন হচ্ছে এ গাড়িতে যখন বি গাড়িতে আঘাত করবে তখন এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, আঘাতের মুহূর্তে সংকোচনটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা শক্তির নিত্যতা দিয়ে ট্রাই করব। তাহলে দেখো শক্তির নিত্যতা আমাদের কি শেখাচ্ছে, যে কোনো সংঘর্ষের পূর্বের মোট শক্তির সমষ্টি সমান সংঘর্ষের সময় মোট শক্তির সমষ্টি। অর্থাৎ যে কোনো সংঘর্ষে পূর্বে মোট শক্তির সমষ্টি যা হবে, সংঘর্ষরত অবস্থায় মোট শক্তির সমষ্টিও তাই হবে। ইভেন সংঘর্ষের পরেও মোট শক্তির সমষ্টিরা সেটাই থাকবে। তো আমরা এখানে সংঘর্ষের পরে নিলাম না, এই কারণেই যেহেতু আমাদের কোশ্চেনে দেখো সংঘর্ষরত অবস্থায় বেগ দিয়ে দেওয়া আছে, সংঘর্ষের পরের বেগটা দেওয়া নাই, এই জন্য আমরা সংঘর্ষরত অবস্থার ইনফরমেশনগুলো এখানে নিচ্ছি। তা আমরা যদি এখানে মোট শক্তিগুলো একটু বসাই, খেয়াল করে দেখো টোটাল এই ম্যাথে কম্পোনেন্ট কয়টা, আমাদের 3টা, এ গাড়ি বি গাড়ি এবং এখানে যুক্ত অবস্থায় থাকা একটা স্প্রিং, 3 জন আছে। তাহলে এই 3 জনের মোট শক্তি আমাকে এখানে তোমার কনসিডার করতে হবে। তাহলে প্রথমে দেখো এ গাড়ি যেটা আছে এটার মোট শক্তি কি কি আছে। দেখো এ গাড়িটা তো ভূমিতে অবস্থিত, তাহলে ভূমিতে অবস্থান করার কারণে এর মধ্যে কোনো কি শক্তি নাই, বিভব শক্তি নাই। আবার দেখো বি গাড়ি যেটা আছে এটা তো ভূমিতেই অবস্থান করতেছে, তাহলে এটারও কোনো কি নাই, বিভব শক্তি নাই। তাহলে এ আর বি গাড়ির আগে কোনো কি শক্তি ছিল না, বিভব শক্তি ছিল না। তো তোমরা জেনে থাকবা স্প্রিংয়ের বিভব শক্তির সূত্র কি হয়, হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিংয়ের বিভব শক্তির সূত্র হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে দেখো এই যে এক্সটা, সেটা হলো স্প্রিং কতটুকু সংকোচন বা প্রসারণ হয়েছে, সেটা হচ্ছে এক্স এর মান। তো যেহেতু সংঘর্ষের আগে স্প্রিংটার কোনো সংকোচন প্রসারণ হয় নাই, তার মানে সংঘর্ষের আগে স্প্রিংয়েরও কোনো কি শক্তি নাই, বিভব শক্তি নাই। তাহলে আমরা আরেকবার বলি, এ ব্লকটা মাটিতে, বি ব্লকটাও মাটিতে, ফলে এদের কোনো বিভব শক্তি নাই। স্প্রিংটা শুরুতে সংকুচিত হয় নাই, তাই এটারও কোনো বিভব শক্তি নাই। তাহলে সংঘর্ষের আগে টোটাল বিভব শক্তি কত, 0। তাহলে ওইটা আমি আর লিখছি না, ঠিক আছে। তাহলে দেখো সংঘর্ষের আগে তাহলে মোট শক্তির পুরোটাই এদের কি গতিশক্তি থেকে আসবে, বিভব শক্তি তো কারোই নাই। বাট গতিশক্তিগুলো এখন আমরা দেখি। এ গাড়ির গতিশক্তি কত হবে, হাফ, এ গাড়ির ভর হচ্ছে 100 এবং এ গাড়ির বেগও কিন্তু 100, তাহলে হাফ এম ভি স্কোয়ার। এরপরে খেয়াল করো বি গাড়ি, তাহলে দেখো বি গাড়ি যেটা তার ভর কত, 50 কেজি এবং বি গাড়ির বেগ হচ্ছে 40 মিটার পার
সেকেন্ড। তাহলে এটা বি গাড়ির গতিশক্তি। এবং দেখো স্প্রিং এর গতিশক্তি কত হবে চিন্তা করো। এখানে স্প্রিংটা কার সাথে যুক্ত? বি গাড়ির সাথে যুক্ত, রাইট? স্প্রিংটা দেখো বি গাড়ির সাথে যুক্ত অবস্থায় আছে। তো যদি গাড়ির বেগ তোমার 40 মিটার পার সেকেন্ড হয়, এর সাথে যে স্প্রিংটা লাগানো আছে অবভিয়াসলি তার বেগটাও কতই হবে? 40 মিটার পার সেকেন্ডই হবে। তাহলে এখানে স্প্রিং এর বেগটাও কত? 40 মিটার পার সেকেন্ড। কিন্তু সমস্যা হলো এই স্প্রিংটার কোনো কি দেওয়া নাই? ভর দেওয়া নাই। অর্থাৎ স্প্রিংটার ভর কি নগণ্য ছিল। বাট আমি এখানে ফরম্যাট ওয়াইজ লিখে রাখছি, দেখো হাফ স্প্রিং এর ভর যেটা নগণ্য অর্থাৎ 0 ইন্টু স্প্রিং এর বেগ 40 তার স্কোয়ার। তো আমি এখানে এইভাবে লিখলাম একটা উদ্দেশ্যে, এই ম্যাটটাতেই যদি স্প্রিং এর ভর দেওয়া থাকতো তাহলে তুমি কি করতে, এখানে এম এর জায়গায় স্প্রিং এর ভরটা বসাই দিবা, আর না থাকলে তো এটা 0 হিসাবেই থাকবে। তাহলে আমার মনে হয় সংঘর্ষের পূর্বের আমরা গতিশক্তির সমষ্টিটা, মোট শক্তির সমষ্টিটা বুঝে গেছি। এইবার আসে সংঘর্ষরত অবস্থায়। তো সংঘর্ষরত অবস্থায় খেয়াল করো, সংঘর্ষরত অবস্থাতেও কিন্তু এ ব্লক বা বি ব্লক এদের কেউই কিন্তু ভূমি থেকে উপরে ওঠে নাই, অর্থাৎ এরা এখনো ভূমিতেই আছে। তাহলে এদের কিন্তু এখনো কোনো বিভব শক্তি নাই। আচ্ছা, তো এই যে স্প্রিং তার কোনো বিভব শক্তি আছে কিনা এটা খেয়াল করো সংঘর্ষরত অবস্থায়। তো যখন এ গাড়িটা এসে, দেখো এ গাড়িটা এসে যখন এইখানে আঘাত করবে তখন অবশ্যই স্প্রিংটাকে একটু সংকুচিত হয়ে আসবে। তার মানে সংঘর্ষের মোমেন্টে স্প্রিংটা কিছুটা কি হবে? সংকুচিত হবে। তাহলে এই মুহূর্তে স্প্রিং এর একটা কি থাকবে? বিভব শক্তি থাকবে। অর্থাৎ এখানে আমরা বলতে পারবো সংঘর্ষরত অবস্থায় স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে সংঘর্ষের আগে এ গাড়ি বি গাড়ি স্প্রিং কারোই বিভব শক্তি ছিল না, আর সংঘর্ষের পরে এ গাড়ির বিভব শক্তি এখনো নাই, কিন্তু স্প্রিং এর কি আছে? একটা বিভব শক্তি আছে। তো বিভব শক্তির পার্ট গেল। এবার আসো এদের গতিশক্তির বিষয়গুলো। সংঘর্ষের রত অবস্থায় গতিশক্তি। তো প্রশ্ন দেখা একটা ইনফো বলা ছিল, সংঘর্ষরত অবস্থায় বি গাড়ির বেগ কত? 50। বি গাড়ির আদি বেগ কিন্তু 40 ছিল, বাট সংঘর্ষরত অবস্থায় বেগ কত? 50। তো একটা জিনিস ইমাজিন করো, সংঘর্ষরত অবস্থার সিনারিওটা কেমন। তো তখন দেখো ছবিটা কিছুটা কিন্তু আসলে এরকম যে এইটা হলো বি গাড়িটা, এটা ধরো তোমার বি গাড়ি, এবং ধরো এইটা হলো সেই স্প্রিং, এবং এইটা হলো এ গাড়িটা। খেয়াল করে দেখো তো, দেখেই মনে হচ্ছে না যে এ গাড়িটা স্প্রিংকে কি করলো বলো তো? এখানে এখানে চাপ দিয়ে একটা সংকোচন ঘটাইছে। কিন্তু খেয়াল করো যে মুহূর্তে সংঘর্ষটা হয়েছে ওই মুহূর্তে এ গাড়ি স্প্রিং এর সাথে লাগানো অবস্থায়, যেই মুহূর্তে এ গাড়িটা এসে স্প্রিংকে আঘাত করলো ওই মোমেন্টে কিন্তু এ গাড়ি আর স্প্রিংটা যুক্ত অবস্থায় আছে, এবং স্প্রিং আর বি গাড়ি তো আগেই যুক্ত অবস্থায় ছিল, এই যে স্প্রিং আর বি গাড়ি। তাহলে বলা যায় সংঘর্ষের সময় এ গাড়ি বি গাড়ি স্প্রিং সবাই একসাথে কানেক্টেড ছিল, যেটাকে আমরা মিলিত ঘটনা বলি, তাই না? যে একত্রে চলা। তাহলে সংঘর্ষরত অবস্থায় এই তিনজন মিলিত অবস্থায় ছিল। তাহলে বলা যায় বি গাড়ির বেগ যদি সংঘর্ষরত অবস্থায় 50 হয়, তাহলে অবশ্যই এ গাড়ির বেগও 50ই হবে, স্প্রিং এর বেগটাও 50ই হবে। তাহলে সংঘর্ষরত অবস্থায় তিনটা বডি একই সাথে কানেক্টেড ছিল, তাই একজনের বেগ জানা মানে বাকি দুজনের বেগও আমরা বুঝে নিতে পারি। তাহলে বলা যায় সংঘর্ষরত অবস্থায় এ গাড়ির গতিশক্তি হচ্ছে হাফ, এম হলো 100, এবং সংঘর্ষরত অবস্থায় বেগ কত? 50। এ এবং বি উভয় গাড়ির বেগে কিন্তু 50। তাহলে বি গাড়ির গতিশক্তি হাফ, এম হলো 50, এবং বেগও হচ্ছে 50। তাহলে দেখো এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনে যদি আমরা এখানে কে স্প্রিং ধ্রুবকের মানটা বসিয়ে দিই, যেটা 200 দেওয়া ছিল, সেটা বসিয়ে দিলে এখানে একমাত্র আননোন হিসাবে আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি, এবং সেই এক্সট্রাই হলো স্প্রিং এর সংকোচনের পরিমাণ। তাহলে দেখো এটাই কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল, স্প্রিং কতটুকু সংকুচিত হবে। তাহলে এই ছিল এই প্রশ্নটা, যেটা আমরা শক্তির নিত্যতা দিয়ে সলভ করলাম। তাহলে পুরো সামারি আমি একটু বলে দিচ্ছি আবারও, যে সংঘর্ষের পূর্বের মোট শক্তির সমষ্টি সমান সংঘর্ষের পরের মোট শক্তির সমষ্টি, বা সংঘর্ষরত অবস্থায় মোট শক্তির সমষ্টি। তো পূর্বের সমষ্টিকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, গতিশক্তি আর বিভব শক্তি। পরেরটাও দুইটা পার্ট আছে, গতিশক্তি বিভব শক্তি। তো পূর্বের গতিশক্তিগুলো খেয়াল করো, এ গাড়ি মাটিতে, বি গাড়ি মাটিতে, এবং স্প্রিং এর কোনো সংকোচন এখনো নাই, তাহলে কারোই বিভব শক্তি নাই। কিন্তু সংঘর্ষের পরে এ গাড়ি মাটিতে বি গাড়ি মাটিতে থাকলেও স্প্রিং এর তো সংকোচন হবে, তাই সংঘর্ষের পরে শুধুমাত্র স্প্রিং এরই একটা বিভব শক্তি আছে। এবার আসে গতিশক্তি। সংঘর্ষের আগে এ গাড়ির গতিশক্তি আছে, বি গাড়িরও গতিশক্তি আছে, ইনফ্যাক্ট স্প্রিং এরও একটা গতিশক্তি আছে, যেটা হলো হাফ
এম ভি স্কোয়ার, বাট স্প্রিংয়ের কোনো ভর না থাকায় সেটা অ্যাকচুয়ালি কাউন্ট হচ্ছে না। ইনফ্যাক্ট আসলে সংঘর্ষের পরেও যদি খেয়াল করো, সংঘর্ষের পরেও স্প্রিংয়ের অ্যাকচুয়ালি গতিশক্তির আমরা লিখে রাখলাম হাফ এম 50 স্কোয়ার। এই রিজন হচ্ছে 50 কেন খেয়াল করো, ওই যে বললাম সংঘর্ষরত অবস্থায় বি গাড়ির বেগ 50, তাহলে এ গাড়ির বেগও 50, স্প্রিংয়ের বেগও 50, কারণ ওই মোমেন্টে তারা একসাথে ছিল। তো যদি স্প্রিংয়ের ভর দেওয়া থাকতো তাহলে এই জায়গাটায় আর এই জায়গাটায় স্প্রিংয়ের ভর আমরা বসিয়ে দিতাম। সো দিস ইজ অল অ্যাবাউট দিস কোশ্চেন। তো আমরা চলো পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো একটি পাম্প 200 মিটার গভীর একটি কূপ থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি তোলে, ঠিক আছে, প্রতি মিনিটে 500 কেজি সে পানি তোলে। তাহলে এবং তার মানে কি বলা হলো, দেখো একটা পাম্প 200 মিটার গভীর কূপ থেকে, তার মানে এখানে কূপের গভীরতা যদি আমরা তাকে এইচ নামকরণ করি সেটা কত মিটার, 200 মিটার। এবং দেখো প্রতি মিনিটে বলা, অর্থাৎ এটা হলো সময় কত সেকেন্ড, 60 সেকেন্ড। প্রতি মিনিটে সে 500 কেজি পানি তোলে, তাহলে পানির ভর এম 500 কেজি। এবং এই যে পানিটা তুললো সে কত বেগে নিক্ষেপ করতেছে, এটা 40 বেগে নিক্ষেপ করতেছে। তাহলে এখানে বলা যায় যে পানির যে বেগ সেটা কত, 40 মিটার পার সেকেন্ড। তো প্রশ্ন যেটা জিজ্ঞেস করা হয়েছে, এক্ষেত্রে ক্ষমতার 20% অপচয় হয়। তো তোমরা অবশ্যই জানো কর্মদক্ষতা নামে একটা রাশি আছে, যেখানে আমরা কর্মদক্ষতা বলতে বোঝাই সে কতটুকু অংশ কাজে লাগাতে পারলো। তাহলে দেখো 20% যদি সে অপচয় করে, তার মানে সে কাজে লাগাতে পারছে কত পার্সেন্ট, 80%। তার মানে এর কর্মদক্ষতাটা হচ্ছে ইটা, সেটা 80%। আচ্ছা, প্রশ্ন হলো পাম্পটির প্রকৃত ক্ষমতা নির্ণয় করো। তো দেখো আমরা প্রকৃত ক্ষমতা বলতে বুঝি যে একটা পাম্পের ইনহেরিটেড পাওয়ারটা কত, অর্থাৎ সেই পাম্পের ইনপুট পাওয়ার, অর্থাৎ তাকে আমরা বিল্ড করার সময় যে পাওয়ার দিয়ে তাকে তৈরি করছি তার প্রদত্ত যে ক্ষমতা, সেইটা হচ্ছে তার প্রকৃত ক্ষমতা। আর যখন সে কাজে নামে, কাজ করার সময় সে যে পাওয়ারটা আমাদের দিতে পারে সেটা হলো লভ্য কার্যকর ক্ষমতা অথবা আউটপুট পাওয়ার নামে আমরা চিনি। তো যদি কখনো কোশ্চেনে তোমাদের জিজ্ঞেস করা হয় কার্যকর ক্ষমতা কত, তাহলে বুঝবে পি আউটপুট জিজ্ঞেস করা হয়েছে। আর যদি জিজ্ঞেস করা হয় যে প্রকৃত ক্ষমতা কত বা প্রদত্ত ক্ষমতা কত, তাহলে বুঝবে ইনপুট পাওয়ারটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে কোনটা, ইনপুট পাওয়ারটা আমাদের কাছে চাওয়া হয়েছে। তাহলে এই প্রশ্নটা আমরা সলভ কিভাবে করতে পারি। তাহলে দেখো 9-10-এ আমরা অবশ্যই কর্মদক্ষতা সংক্রান্ত সূত্র পড়ছি। তো সূত্রটা এমন ছিল যে কর্মদক্ষতা ইটা সমান পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। তো পরবর্তীতে আমরা জানি যে পি আউটপুট সেটাকে আমরা বলি কৃত কাজ বাই সময়, পি আউটপুট হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে এখান থেকে দেখো আমরা যদি পি ইনপুটটা বের করতে চাই, তাহলে আমি পি ইনপুটকে এই পাশে দিয়ে দিব আর বাকি সব রাশি এই পাশে নিয়ে আসব। তাহলে সেটা যদি আমরা লিখি, সুতরাং বলা যায় পি ইনপুট সমান ডাব্লিউ ডিভাইডেড বাই ইটা ইন্টু টি ইন্টু কত পার্সেন্ট, 100%। তাহলে এইটা হলো এখানে পি ইনপুটের ফর্মুলা দাঁড়ালো। তো এখন আমরা কি করব, মানগুলো বসানোর ট্রাই করি। প্রথমে আসো কৃতকাজ, তো দেখো আমরা সিরিজ 1-এ এই ভিডিওর আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে কোনো ক্ষেত্রে যদি তোমাকে কৃতকাজ জিজ্ঞেস করা হয়, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ প্লাস মডিউলাস হাফ এম, এই মডিউলাস দেওয়া তো জরুরি, হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন, প্লাস যদি ঘর্ষণ থাকে তাহলে ঘর্ষণ ইন্টু সরণ, যদি ব্রেক বল থাকে তাহলে ব্রেক বল ইন্টু সরণ, ঠিক আছে। তাহলে এই যে যায়, তাহলে এই ম্যাথটার যে কৃতকাজ সেটাও আমরা এটা চিন্তা করি যে তোমার এমজিএইচ প্লাস গতিশক্তির পরিবর্তন, ঘর্ষণ এবং ব্রেক বল। তো চিন্তা করো এই প্রশ্নে কিন্তু কোনো ঘর্ষণ নাই, কোনো ব্রেক বল নাই। তাহলে ঘর্ষণ এবং ব্রেক বল না থাকায় এই দুটা পার্টকে আমরা কত বলতে পারি বলো তো, 0 বলতে পারি, কারণ কোনো ফ্রিকশনও নাই, কোনো ব্রেক বলও নাই। তাহলে এই দুটা পার্ট বাদ, ঠিক আছে, এই দুটা পার্ট এখানে থাকছে না। হ্যাঁ, এই দুটা পার্টে কোনো প্রয়োজন এই ম্যাথের জন্য নাই। রইল বাকি দুটো অংশ, এম জি এইচ এবং হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো দেখো এম জি এইচ মানে হলো যদি হাইটের কোনো চেঞ্জ হয় এখানে, তো এই প্রশ্ন অবশ্যই তো হাইটের চেঞ্জ হচ্ছে, কারণ দেখো আমরা কি করছি, 200 মিটার গভীর একটা কূপ থেকে পানি তুলতেছি। তাহলে এখানে অবশ্যই কি থাকবে বলতো, এম জি এইচ এর পার্টটা এখানে থাকবে। এরপরে আসো সেকেন্ড যে পার্টটা, সেটা হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো খেয়াল করো এই পার্টের জন্য কি দরকার, বেগের পরিবর্তন দরকার, তাই না?
কার বেগের পরিবর্তন? যাকে আমরা তুলতেছি, যেই পানিটা, সেই পানির বেগের পরিবর্তন দরকার। তো চিন্তা করো, আমরা যখন এই কূপ থেকে যখন পানি তুলছিলাম, পানিটা নিক্ষেপ করলাম কত বেগে? আমরা 40 বেগে। পানিটাকে 40 বেগে আমরা নিক্ষেপ করতেছি। কিন্তু চিন্তা করো তো, নিক্ষেপের আগে আমার তো দুইটা বেগ দরকার, আদি বেগ দরকার আর শেষ বেগ দরকার। তো এখানে নিক্ষেপের আগে পানি তো কুয়ার ভেতরে স্থির অবস্থায় ছিল, কূপের ভেতরে, অর্থাৎ এখানে আদি বেগ ছিল কত? 0। আর নিক্ষেপ করা হয়েছে কত বেগে? 40 বেগে। তাহলে তার একটা শেষ বেগ আছে 40, তাহলে অবশ্যই বেগের কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা নর্মালি কুয়ার যে ম্যাথগুলো করে থাকবা, সেখানে দেখবা নর্মালি কিন্তু পানির বেগ উল্লেখ করে না, যে কত বেগে পানি নিক্ষেপ করা লাগে। এই জন্য আমরা তখন কি করি, আদি বেগ আর শেষ বেগটা সেমই চিন্তা করি, যেহেতু এক্সট্রা করে কোনো বেগ দেওয়া থাকে না। যে বেগে পানি আগে ছিল সেই ধরো সেই বেগটাই বজায় থাকে, কোনো এক্সট্রা বেগ দেওয়া থাকে না। তাহলে ওই ক্ষেত্রে আমরা আদি বেগ শেষ বেগকে সেম কনসিডার করে আমরা তারপরে ম্যাথ আগাই। এই জন্য কিন্তু তোমরা নর্মালি কুয়ার ম্যাথে দেখবা এই পার্টটা লেখা হয় না। কুয়ার ক্ষেত্রে কাজের জন্য আমরা লিখি W = mg/h, কারণ ওইখানে বেগের কোনো উল্লেখ থাকে না। বাট এই ম্যাথের মতো যদি বেগের মেনশন থাকে, তাহলে অবশ্যই এই পার্টটাও আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। তাহলে আমরা এটা যদি এখানে একটু লিখি, যে প্লাস মডিউলাস হাফ m v² - u², এটা হলো তোমার কৃতকাজ। ঠিক আছে। আর নিচে আছে কি? কর্মদক্ষতা। নিচে আছে কর্মদক্ষতা ইটা, যেটা 80% এবং পাশে ছিল 100%, এবং ইটার সাথে গুণাকারে আছে সময়, যেটা 60 সেকেন্ড। সো এই হচ্ছে ম্যাথের ওভারঅল স্ট্রাকচারটা। এখন জাস্ট এই লাইনে মানগুলো ইনপুট দিলে আমাদের রেজাল্ট বের হয়ে আসবে। তাহলে দেখো, এম আমরা কত কেজি পানি খালি করছিলাম? 500 কেজি, গ্র্যাভিটি 9.8, কূপের গভীরতা ছিল কত মিটার? 200 মিটার গভীর একটা কূপ ছিল, প্লাস মডিউলাস হাফ, এম হলো তোমার 500 কেজি, ভি হলো 40 বেগে নিক্ষেপ করছি, পানির আদিতে কোনো বেগ ছিল না, ডিভাইডেড বাই 80% মানে তোমরা জানো 0.8, 60 জায়গায় 60 রাখলাম, আর 100%, এটার অর্থ কি আমরা জানি? পার্সেন্টেজ মানে কি বলতো? 1/100, তাই না? তাহলে 100% মানে কি? 100/100, দ্যাট ইজ 1। সো এটা না লিখলেও চলে। তাহলে এই হলো এই ম্যাথের আনসারটা। তাহলে এখানে তোমরা যদি পুরোটা ক্যালকুলেটরে বসাও, তাহলে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব সামথিং ওয়াট। সো এটাই ছিল এই ম্যাথটা। তাহলে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কুয়ার ম্যাথে আমরা কাজের সূত্রে mg/h লিখবো তখনই যদি বেগের কোনো মেনশন না থাকে, আর যদি বেগ উল্লেখ থাকে তাহলে অবশ্যই এই পার্টটাও আমাকে এক্সট্রা এখানে অ্যাড করতে হবে। সো এটা হলো তোমার কি বলা যায় এই প্রশ্নের সলভটা। তো চলো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি যে 2 কেজি ভরের এটি খেলনা পাখি ছিল এখানে, যেটা বাড়ির সিলিংয়ের সাথে 0.1 মিটার লম্বা সুতায় ঝুলানো আছে। তো চলো এইটুকু আমরা একটু ইমাজিন করি, যে ধরো এটা হচ্ছে বাড়ির সিলিংটা। তো এই সিলিংয়ে লম্বা একটা সুতার সাথে একটা খেলনা পাখি, ধরো এটাই হচ্ছে একটা খেলনা পাখি, এটা এখানে ঝুলানো ছিল। তাহলে এই খেলনা পাখির ভর যেটা হলো 2 কেজি, এবং এই যে সুতাটা ব্যবহার করা হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার। এতটুকু পর্যন্ত প্রথম লাইনে বলা আছে। আচ্ছা, দেন কি বললো দেখো, 10⁻² কেজি ভরের একটি বুলেট আনুভূমিক বরাবর আঘাত করে। একটা বুলেট ছিল, সেটা আনুভূমিক বরাবর আঘাত করে খেলনাটির মধ্যেই রয়ে গেল। অর্থাৎ এই যে খেলনাটা এখানে ঝুলানো আছে, তাকে একটা বুলেট এসে আনুভূমিক বরাবর আঘাত করছে। তো বুলেটটার বেগ কত ছিল? 250 মিটার পার সেকেন্ড। তো ধরে নাও এটাই হলো সেই বুলেটটা, যেটা কত বেগে যাচ্ছিল? 250 মিটার পার সেকেন্ড বেগে এসে এই ব্লকটাকে বা পাখিটাকে আঘাত করছে বুলেট। ঠিক আছে। এখন এই বুলেটের ভরটাও কিন্তু আমাদের মেনশন করা ছিল 10⁻² কেজি। আচ্ছা, তো দেন কি বলছো দেখো, যখন আনুভূমিক বরাবর আঘাত করছে, আঘাত করার পরে খেলনাটির মধ্যেই রয়ে গেল। মানে এই বুলেটটা যখন এই খেলনা পাখিকে আঘাত করছে, এটাকে ভেদ করে বের হয়ে যায় না এই বুলেটটা, বরং এই বুলেটটা খেলনা পাখির মধ্যেই রয়ে গেছে। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে, খেলনা পাখিটি বুলেটের আঘাতে বুলেটের সাথে একত্রিত হয়ে, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা হচ্ছে এটা, বুলেটের সাথে একত্রিত হয়ে। তো তোমরা জানো যে কোনো সংঘর্ষে যখন সংঘর্ষের পর তারা একত্রিত হয়ে চলে, তখন আমরা মিলিত বেগ পাই, তাই না? তাহলে এখানে দেখো, বুলেট যেহেতু খেলনা পাখিকে আঘাত করছে, সো এটা একটা সংঘর্ষ, এবং তারা একত্র হয়ে যাওয়ার কারণে এটা একটা মিলিত বেগের সংঘর্ষ। তো প্রশ্ন হচ্ছে যে বুলেটের সাথে একত্রিত হয়ে উলম্ব বরাবর কতটুকু সরে যাবে?
এই যে খেলনা পাখিটা এটা উলম্ব বরাবর কতটুকু সরে যাবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে দেখো এটা উলম্ব বরাবর কতটুকু সরবে সেটা চিন্তা করি আমরা। তো যখন এটা এই বুলেট এসে এখানে যখন হাই স্পিডে দেখো প্রায় 250 মিটার পার সেকেন্ড বেগে যখন এসে একে আঘাত করলো, এই আঘাতে কি হবে, এই পাখিটা একটু এই বরাবর, এই যে এই বরাবর সে সরে যাবে। সোজা এই বরাবর যেতে পারছে না কেন? কারণ তাকে দড়ি দিয়ে বাঁধা আছে। সে যদি এদিকে যেতে চায় এই দড়ির বাঁধার কারণে সে কি করবে বলতো, এই বরাবর একটা সে গতিপথ সেখানে অর্জন করবে। তাহলে আমরা যদি সেটা একটু আঁকানো ট্রাই করি, সংঘর্ষের পর তার গতিপথটা কিছুটা এমন হবে, ঠিক আছে? সে এইভাবে চলে যাবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এই যে সেই বরাবর যে যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু বুলেট তার সাথে একত্র হয়ে আছে। তাহলে আমরা মোটামুটি ম্যাথটার বিল্ড আপ করে ফেলছি। এবার আসলে আমরা চিন্তা করি কিভাবে এটা সলভ করা যায় এবং কি চাওয়া হয়েছে। এটা দেখো, চাওয়া হয়েছে যে উলম্ব বরাবর কতটুকু সরে গেল। তো চিন্তা করো এই বরাবর আগে পাখিটা ছিল এবং বর্তমানে সে ধরো এই অবস্থায় আছে, তাহলে উলম্ব বরাবর সরে গেছে এতটুকু পরিমাণ, রাইট? তাহলে এইটুকু হাইট আমাদের বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ওই হাইটটা বের করে ফেলা। এই হাইটটা আমরা বের করতে চাই যে এই হাইটটা কত হবে। তাহলে দেখো হাইট বের করার জন্য আমরা এটা কাইন্ড অফ কিন্তু একটা সরল দোলকের মতো আচরণ করছে, তাই না? পেন্ডুলাম এই অবস্থায় থাকে, সেখান থেকে দুলে এই পর্যন্ত যায়, তাহলে এটা কাইন্ড অফ একটা সরল দোলকের মতো আচরণ করতেছে। তা আমরাও এই ম্যাথটা শক্তির নিত্যতা দিয়েও কিন্তু সলভ করতে পারি। তো সেটা কিভাবে দেখো, আগে আমাদের যেটা করতে হবে, ম্যাথটাকে দুইটা ভাগে আমরা ভাগ করে নিই। একটা হলো বুলেট আর খেলনা পাখির সংঘর্ষের পার্টটা, আর আরেকটা হলো সংঘর্ষের পরের পার্টটা, ঠিক আছে? তাহলে সংঘর্ষের পার্টটা আগে আমরা চিন্তা করি যে দেখো বুলেট এবং খেলনা পাখি, বুলেট ও খেলনা পাখি, খেলনা পাখির সংঘর্ষের পর এদের মিলিত বেগ, সংঘর্ষের পর এদের মিলিত বেগ। আমরা মিলিত ওয়ার্ডটা এই কারণেই বললাম, প্রশ্নেই একত্র বলা ছিল। মিলিত বেগ ভি ইকুয়ালস টু, তোমরা সূত্র জানো মিলিত বেগের, m1u1 প্লাস m2u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটা হলো মিলিত বেগের ফর্মুলা। তো যদি এখানে আমরা যদি মান বসাই, তাহলে দেখো m1 বলতে আমরা ধরো বুলেটটাকে ধরে নিলাম, তাহলে বুলেটের ভর ছিল 10⁻² কেজি, আর u1 হচ্ছে বুলেটের আদিবেগ। তো বুলেটের আদিবেগ ছিল কত, 250 মিটার পার সেকেন্ড, প্লাস m2u2। m2টা হচ্ছে সেই খেলনা পাখি, চিন্তা করো। তো বলো তো সংঘর্ষের আগে কি খেলনা পাখির কোনো বেগ ছিল? উত্তর হচ্ছে না। তাহলে তার আদিবেগটা কত, 0। সো এই পার্টটা না লিখলেও চলে। দেন নিচে m1 প্লাস m2, m1 10⁻² কেজি, খেলনা পাখির ভর m2 হচ্ছে 2 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে দেখা যাবে এটা হচ্ছে তোমার এই অংশের জন্য ওভারঅল কি পাওয়া যাবে বলো, একটা আনসার কিন্তু আমরা পাচ্ছি। এইখানে একটা মিলিত বেগ পাওয়া যাবে। তো আমি ক্যালকুলেশন না করলাম, এটা তোমরা ক্যালকুলেটারে বসিয়ে নিবা যে মিলিত বেগটা কত আসলো। তাহলে আমাদের ম্যাথের অর্ধেক পার্ট শেষ, আমরা সংঘর্ষের পার্টটা কমপ্লিট করলাম। এবার আসলে সংঘর্ষের পরে কি হবে দেখো। সংঘর্ষের পরে এই যে তারা মিলিত বেগ যে অর্জন করলো, এই মিলিত বেগ নিয়েই দুজন যাত্রা শুরু করবে। তাহলে বলো তো সংঘর্ষের পরের পার্টের জন্য মিলিত বেগটাই কি আদিবেগ? অর্থাৎ এই যে তারা উপরে যে যাচ্ছে, এই উপরে যাওয়ার ঘটনায় আদিবেগটাই কোনটা, এই মিলিত বেগ। তাহলে আমরা যদি এখন আমাদের সেকেন্ড পার্টে যাই, যে সংঘর্ষের পরে তাদের আদিবেগ কোনটা, এই যে আমরা মাত্র যে মিলিত বেগ যেটা বের করলাম সেটাই হলো কি বলতো তাদের সংঘর্ষের পরের আদিবেগ। আচ্ছা, এখন আমরা কি জানতে চাই, যেটা কত দূর পর্যন্ত হাইট পর্যন্ত উঠলো। তো চিন্তা করো তারা তত দূর পর্যন্তই উঠবে যতক্ষণ না তারা থেমে যায়। থেমে যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু উঠতেই থাকবে, রাইট? তাহলে আমি যদি চিন্তা করি যে তারা এই পয়েন্ট পর্যন্ত হাইস্ট উঠতে পারছে, তাহলে অবশ্যই ওখানে যেয়ে কি তারা থেমে গেছে। তাহলে বলা যায় যে এই বিন্দুতে শেষ বেগটা অবশ্যই কত আসবে, 0। তাহলে সংঘর্ষের পর তাদের শেষ বেগটা কত পাচ্ছি আমরা, 0 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর আদি বেগও পাইলাম, শেষ বেগও পাইলাম। দ্বিতীয়ত খেয়াল করো, সংঘর্ষের পর যে তারা এই পথটা যে যাচ্ছে, এই পথে ভরটা কেমন হবে, m। তো m যেটা হবে দেখো, সেটা হলো দুইজনের ভরের সমষ্টি।
সমষ্টি কেন নিচ্ছি? কারণ সংঘর্ষের পরের পার্টটা তারা একত্রেই ট্রাভেল করছে, ইন্ডিভিজুয়ালি ট্রাভেল করে নাই। তাহলে এই সিস্টেমটার মোট ভর কত? তোমার এখানে বুলেটের যে ভরটা আছে সেইটা, এবং খেলনা পাখির যে ভর আছে, অর্থাৎ m1 প্লাস m2। তাহলে তিনটা ইনফরমেশন পাইলাম। সংঘর্ষের পরে এদের মিলিত অবস্থায় আদিবেগ পাইলাম, শেষ বেগ পাইলাম, এবং তাদের ভরের সমষ্টিটা আমরা পাইছি। তাহলে আমরা এখান থেকে এইচ বের করার জন্য শক্তির নিত্যতার হেল্প আমরা নিব। সেটা কিভাবে? আমরা ধরে নিচ্ছি এই পয়েন্টটা হলো এ বিন্দু এবং এই পয়েন্টটা হচ্ছে বি বিন্দু। তাহলে শক্তির নিত্যতা আমাদের কি বলে? যে এ আর বি বিন্দুর মোট শক্তি কেমন হবে? সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারি এখানে যে ই এ সমান ইবি, ই এ সমান সমান ইবি। তাহলে দেখো এ বিন্দুতে কতটুকু এনার্জি আছে একটু খেয়াল করো। তো এ বিন্দু যেটা, সেটা অবশ্যই দেখো ভূমি বরাবর অবস্থিত, সেটা এখনো মাটি থেকে উপরে ওঠে নাই, গ্রাউন্ডেই আছে। তো গ্রাউন্ডে যে থাকে তার বিভব শক্তি কত হয় বলো তো? 0। তাহলে এদের এ বিন্দুর বিভব শক্তি হচ্ছে 0। এবার আসে এ বিন্দুতে গতি শক্তি। খেয়াল করো এ বিন্দুতে কিন্তু অবশ্যই এটা গতি শক্তি কিন্তু তাদের আছে। কেন আছে? কারণ সংঘর্ষের পরের যে অংশ, সেই পরের অংশের আদি বিন্দুই এটা আর শেষ বিন্দু এটা, এবং দেখো সংঘর্ষের পর তাদের একটা আদিবেগ কিন্তু ছিল, সেটা হচ্ছে মিলিত বেগ যেটা। তাহলে অবশ্যই তাদের একটা কি গতিশক্তিও আছে। তাহলে সেটা হলো হাফ এম ইউ স্কোয়ার। এই ইউটাই হচ্ছে কিন্তু মিলিত বেগটা, যেটা আমরা অলরেডি বের করে আনছি। আর এই এম কোনটা? যেটা এখানে লিখে রাখছি অলরেডি, সংঘর্ষের পর তাদের এম হলো দুইজনের ভরের সমষ্টি যেটা, সেটা। আচ্ছা, তাহলে আমাদের এ বিন্দুর মোট শক্তি বের করা শেষ। এবার আসো বি বিন্দুর মোট শক্তি। দেখো বি বিন্দু মাটি থেকে একটা নির্দিষ্ট হাইটে অবস্থিত। তাহলে এখানে বিভব শক্তি আছে, সেটা হচ্ছে এম জি এইচ। কিন্তু যেটা নাই সেটা হলো এখানে কোনো গতিশক্তি কিন্তু নাই। দেখো, কারণ শেষ বেগটা কত আছে? 0। তাহলে এই যে লাইনটা লেখা হলো হাফ এম ইউ স্কোয়ার সমান এম জি এইচ, দেখো এই লাইন থেকে আমরা আমাদের এইচটা বের করে নিতে পারবো। কিভাবে? আমরা দুই পাশ থেকে এম আর এম এটা বাদ দিতে পারি, এম কাটাকাটি করতে পারি, এবং ইউ এর জায়গায় আমরা কি বেগ বসিয়ে দিব বলো? মিলিত বেগ, যেটা আমরা অলরেডি বের করছিলাম, সেটা বসিয়ে দিব। দিলে এখানে একমাত্র আননোন হিসেবে কি পাওয়া যায় বলো তো? এইচ এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। সো এটাও বেশ সহজ একটা প্রশ্ন ছিল, বাট এই প্রশ্নটা আমরা তোমার একটু আমরা দেখে রাখবো, কারণ শক্তির নিত্যতা থেকে বেশ কিছু প্রশ্ন অ্যাডমিশনে আসে, যার মধ্যে এটাও প্রিভিয়াস একটা ভর্তি পরীক্ষারই প্রশ্ন। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে একজন লোক একটি আম লক্ষ্য করে পাথর ছুড়লেন। একজন লোক একটি আম লক্ষ্য করে পাথর ছুড়লেন। তো এই পাথরটি যখন আমকে আঘাত করে, সে যে পাথরটা নিক্ষেপ করছে এটা যখন আমকে আঘাত করলো, তখন এর বেগ থাকে কত? 9.8 মিটার পার সেকেন্ড। কিন্তু তিনি আগের তুলনায় অর্ধেক শক্তি ব্যয় করলেন। তাহলে পাথরটি কেবল আম পর্যন্ত পৌঁছায়, কেবল আম পর্যন্ত পৌঁছায়। তো তোমরা জানো কেবল কোনো মতে এই ওয়ার্ডগুলো আসলে কি মিন করে? যে কেবল আম পর্যন্ত পৌঁছানোর অর্থ হচ্ছে কোনোভাবে পাথরটা জাস্ট আমের কাছে যে টাচ করছে এবং ওখানেই সে থেমে গেছে। তার মানে কেবল পৌঁছানোর অর্থ হচ্ছে পাথরের শেষ বেগটা কত ছিল? 0 ছিল। তাহলে আমরা যদি একটু এখানে সামারি টানি, যে যদি সে ইকে গতিশক্তি দিয়ে ঢিল মারে, ধরলাম সে কত গতিশক্তিতে ঢিল মারছে? ইকে। এই গতিশক্তিতে ঢিল মারলে পাথরের বেগ, শেষ বেগ কত হয়? পাথরের শেষ বেগ থাকে কত? 9.8। কত গতিশক্তিতে? ইকে গতিশক্তিতে যদি নিক্ষেপ করে তাহলে পাথরের শেষ বেগ থাকে 9.8, এবং সে যদি তার অর্ধেক শক্তি ব্যয় করে, অর্থাৎ হাফ ইকে শক্তি যদি ব্যয় করে, তাহলে কেবল আম পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ তখন গতিশক্তি থাকে কত? 0, বা বেগ থাকে 0। তো প্রশ্ন হলো এই আমটা কতটা উচ্চতায় ছিল? আমটা কতটা উচ্চতায় ছিল? তাহলে চলো আমরা এখন এটা সলভ করি। তো ধরে নাও যে এইটা হলো গ্রাউন্ড, আর এটাই হলো এখানে একটা আম ছিল, ঠিক আছে? গ্রাউন্ড থেকে এইখানে ধরো একটা আম ছিল। তাহলে গ্রাউন্ড থেকে আমের যে হাইট ধরলাম সেটা কত? এইচ। গ্রাউন্ড থেকে আমের হাইটটা হচ্ছে এইচ, এবং এটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা দুইটা ঘটনা দিয়ে চিন্তা করতে পারি। যে প্রথম ঘটনা, হ্যাঁ, প্রথম ঘটনা। তো প্রথমে কি হলো? ব্যক্তি একটা নির্দিষ্ট বেগে পাথরটাকে ওপরের দিকে ঢিল মারলো। কত বেগে ঢিল মারলো সেটা কোশ্চেনে উল্লেখ নাই, ধরলাম সে ইউ আদি বেগে নিক্ষেপ করছে। তো ইউ আদি বেগে নিক্ষেপ করায় এই পাথরটা যে আমকে যখন আঘাত করলো তখন শেষ বেগ কত ছিল বলো? 9.8। যেটা আমরা একটু আগে লিখছিলাম, যে ইউ আদি বেগে নিক্ষেপ করার কারণে, অর্থাৎ ইকে গতির শক্তিতে নিক্ষেপ করার কারণে পাথরের শেষ বেগ কত?
9.8। তাহলে এই যে আমরা যে ইকে লিখছি বলো তো এটার সূত্র কি হবে? হাফ এম কি বেগে নিক্ষেপ করছে? ইউ বেগে নিক্ষেপ করছে। তার মানে হাফ এম ইউ স্কোয়ার যদি গতিশক্তি হয়, শেষ বেগ 9.8। আচ্ছা, এবার আসো দ্বিতীয় ঘটনাটা। দ্বিতীয় ঘটনায় কি বললো? এই যে তোমার ইকে গতিশক্তি সেটা বর্তমানে কত? আগের গতিশক্তির কত আছে? অর্ধেক। সেই ক্ষেত্রে তার শেষ বেগটা 0। যাই ধরে নাও এটা এ বিন্দু আর ধরো এটা বি বিন্দু। তাহলে আমাদের প্রথম ঘটনায় আমরা জানি যে কোনো ঘটনায় মোট শক্তি কি থাকে বলো? সমান থাকে। তাহলে ই এ সমান সমান ইবি। তো বলো তো প্রথমে এ বিন্দুটা তো মাটিতে অবস্থিত, তাহলে সেখানে তো কোনো বিভব শক্তি নাই, রাইট? তাহলে বিভব শক্তিটা 0, বিভব শক্তিটা 0। এবং দেখো সেখানে অবশ্যই একটা গতিশক্তি আছে, যেহেতু ইউ আদিবেগে ঢিল মারছে তাহলে গতিশক্তি আমরা লিখলাম হাফ এম ইউ স্কোয়ার। ওকে, তাহলে এ বিন্দুর তোমার মোট শক্তি শেষ। এবার আসো বি বিন্দু। দেখো বি বিন্দুর একটা হাইট আছে, তাহলে এখানে বিভব শক্তি পাওয়া যাবে এম জি এইচ। এবং খেয়াল করে দেখো বি বিন্দুতে কিন্তু একটা বেগও আছে 9.8। তাহলে গতিশক্তি হাফ এম 9.8 স্কোয়ার। সো যেটা দেখা যাচ্ছে এখানে এই লাইন থেকে আমরা যদি তোমার এম যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু একটা সমীকরণ এখানে দাঁড় করানো যায়। আচ্ছা, তো প্রয়োজন হলে আমরা এম পরে বাদ দিয়ে নিব, এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ ধরলাম। এইবার আমরা দ্বিতীয় ঘটনায় যাব, ঠিক আছে? তাহলে দেখো দ্বিতীয় ঘটনায় কি কি চেঞ্জ আসলো সেটা খেয়াল করো। দ্বিতীয় ঘটনায় একমাত্র যে চেঞ্জটা, সে আগে যে পরিমাণ শক্তি ব্যয় করছে, এই যে বলা ছিল প্রথমে সে শক্তি ব্যয় করে, সে শক্তি ব্যয় করছে প্রথমে এতটুকু, তো এই শক্তির অর্ধেক শক্তি সে এখন ব্যয় করতে চায়। তাহলে বলা যায় দ্বিতীয় ঘটনায় এ বিন্দুতে শক্তিটা কত হবে? হাফ এম ইউ স্কোয়ার, যেটা আগের শক্তি ছিল তার অর্ধেকটা সে ব্যয় করবে, ঠিক আছে? অর্ধেকটা সে ব্যয় করবে। এবং খেয়াল করে দেখো এই কারণে কি হচ্ছে, বি বিন্দুতে কিন্তু আর বেগটা 9.8 থাকছে না, কেবল বি বিন্দু পর্যন্ত পৌঁছাচ্ছিল, অর্থাৎ বি বিন্দুর বেগটা কত? 0। তাহলে যদি আমরা সেটা এখানে লিখি এম জি এইচ, হাইট তো এটাই আছে, কিন্তু বি বিন্দুতে বেগ কত? 0। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, এই দুটো ইকুয়েশন আমরা কি করব বলো তো? সলভ করলে আমাদের আনসার আমরা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ ধরছি। তাহলে 1 আর 2 নাম্বার সমীকরণ আমরা সমাধান করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে চলো এটা সমাধান করি। তো 1 নম্বর যে সমীকরণটা আছে সেটাকে যদি সিম্পলিফাই করে আমরা বলি, দেখো এখানে এম এম আর এই এম কি করা যায়? কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে কি থাকছে? হাফ ইউ স্কোয়ার সমান জি এইচ প্লাস হাফ ইন্টু 9.8 স্কোয়ার। তাহলে সেটা যদি আমরা একটু লিখি এখানে, হাফ ইউ স্কোয়ার সমান জি এইচ প্লাস হাফ ইন্টু 9.8 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই ইউ আর এইচ আননোন যে দুইটা চলক আছে এদেরকে আমরা যদি এক পাশে নিয়ে আসি, তাহলে দেখো এখানে কি থাকছে যে হাফকে আমরা 0.5 বললাম, 0.5 ইউ স্কোয়ার মাইনাস 9.8 এইচ, এটা ইকুয়ালস টু হাফ ইন্টু 9.8 এর স্কোয়ার। তো এইটাকে আমরা নতুন একটা সমীকরণ নামকরণ করলাম 3 নাম্বার সমীকরণ। এটাকে আমরা একটা ফরম্যাটে নিয়ে আসছি যে ইউ এবং এইচ একই ফরম্যাটে এখানে আছে। আচ্ছা, এরপরে আসলে আমরা যদি 2 নাম্বার সমীকরণটা একটু এখানে সিম্পলিফাই করে লেখার চেষ্টা করি, 2 নাম্বার সমীকরণ যেটা ছিল 2 নাম্বার থেকে, তাহলে সেটা কি বলা যায়? দেখো 2 নাম্বার সমীকরণেও দুই পাশ থেকে আমরা এম এম বাদ দিতে পারি, এই এম আর এই এমটা কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এখানে যেটা থাকে 1/4 ইউ স্কোয়ার, 1/4 মানে তোমরা জানো 0.25, সো 0.25 ইউ স্কোয়ার, এটা সমান সমান শুধুমাত্র কি থাকে? 9.8 এইচ। তাহলে দেখো এই যে 2 নাম্বার যে সমীকরণ, এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই, হ্যাঁ উভয় পক্ষকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই, তাহলে 0.5 ইউ স্কোয়ার সমান সমান 19.6 এইচ। তো আমরা এখন কি করবো বলো? এটা জাস্ট সমীকরণ সমাধানের বিষয়, তুমি যে কোনোভাবে সলভ করতে পারো, ক্যালকুলেটার সাহায্যে সমাধান করতে পারো। বাট দেখো আমরা এই 0.5 ইউ স্কোয়ারের মান যদি এই 3 নাম্বার সমীকরণে যদি বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে 3 হতে পাই 3 নাম্বার সমীকরণ হতে পাই কি পাই বলো? 0.5 ইউ স্কোয়ার যেটা ছিল সেটা আমরা লিখবো না, তার পরিবর্তে তার মান বসাবো 19.6 এইচ মাইনাস 9.8 এইচ সমান হাফ ইন্টু
9.8 স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি আমরা এটা সমাধান করি 19.6 থেকে 9.8 বাদ দিলে 9.8 পাওয়া যায়, হাফ ইন্টু 9.8 স্কোয়ার। সো এই পাশ থেকে 9.8 দিয়ে কাটাকাটি করলে রেজাল্ট আসে 4.9 মিটার। সো আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো, বলা হয়েছে সর্বোচ্চ 18 কেজি ভর বহনের সক্ষম একটি লিফট 2 মিটার পার সেকেন্ড সমবেগে সে উপরের দিকে উঠছে এবং গতির বিরুদ্ধে তার উপরে একটা ঘর্ষণ বল কাজ করছে যেটা 4000 নিউটন। তা আমাদের প্রশ্ন হলো এই লিফটটার মিনিমাম হর্স পাওয়ার কত হতে হবে। তো আমরা দেখো যদি এই সিনারিওটা একটু আমরা অ্যানালাইসিস করি, যে ধরো এটা হলো কোনো একটা রুফ বা সিলিং এবং আমরা জানি লিফটকে টানার জন্য একটা কেবল বা দড়ি ব্যবহার হয়। তো ধরো এটা হচ্ছে সেই লিফটটা আর এটা হলো লিফটের কেবল বা দড়ি এবং এই লিফটটা ওপরের দিকে উঠছে ভি সমবেগে, যেখানে ভি এর মান হলো 2 মিটার পার সেকেন্ড, যেটা একটা কনস্ট্যান্ট বেগ। অর্থাৎ লিফটে নিজস্ব কোনো কি নাই বলতো, ত্বরণ নাই, লিফটে নিজস্ব কোনো ত্বরণ নাই। আচ্ছা, তো আমরা সবাই যে জিনিসটা জানি যে লিফটকে ওপরে ওঠার জন্য কি টেনে টেনে তুলতে হয়, রাইট? তাহলে লিফটকে তোলার জন্য কতটুকু টান বলের প্রয়োজন, চলো আগে সেটা আমরা বের করি। তাহলে দেখো এখানে এই লিফটটা ওপরের দিকে তোলার জন্য কতটুকু টান বল লাগবে, সেই টান বলের সূত্র আমরা লিখব। তো তোমরা চ্যাপ্টার 4 নিউটনীয় বলবিদ্যায় পড়ে থাকবা যে কোনো লিফট যদি ওপরের দিকে ওঠে তাহলে সেখানে টান বলের সূত্র হয় m ইন্টু জি প্লাস এ, আর নিচে নামার জন্য টান বলের সূত্র কি হয় m ইন্টু জি মাইনাস। তো আমি এই বিষয়টা রিপিট করলাম না, তোমরা যদি লিফটের উপরে যদি ডিটেলস ভিডিও চাও বা কপি কল তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেই ক্লাসগুলো আপলোড করব। তো এখানে দেখো তাহলে লিফটের ক্ষেত্রে টানের সূত্র আমরা জানি m ইন্টু জি প্লাস এ। তো আমরা যদি মানটা বের করি, এখানে m হলো ভর, যেটা বলা হয়েছে কত কেজি, 1800 কেজি, গ্র্যাভিটি 9.8 এবং লিফটের নিজস্ব কোনো ত্বরণ এখানে নাই। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা টান বলের মান পেয়ে যাব সামথিং নিউটন। আচ্ছা, এখন চিন্তা করে বলো তো যে এই টান বলটা কে প্রোভাইড করবে। তো লিফটের দড়িটাকে টেনে তোলার জন্য লিফটে যে মোটরটা ব্যবহার করা হয় সেই মোটরই কিন্তু এই টান বলটা প্রয়োগ করতে হয়। তাহলে চিন্তা করো তো লিফটের যে মোটরটা আছে এই মোটর কর্তৃক প্রযুক্ত বল সে কত বল প্রয়োগ করবে বলো। এই যে তাকে টেনে তোলার জন্য যে বলটা লাগলো টান বল, সেই টোটালটা কিন্তু এই মোটরকেই দিতে হবে। এখন চিন্তা করো দুইটা লিফট আমরা চিন্তা করি, যে একটা লিফট সেখানে কোনো ঘর্ষণ বল নাই আর আরেকটা লিফট যেখানে ঘর্ষণ বল আছে। তো চিন্তা করো যে লিফটে কোনো ঘর্ষণ বল নাই ওই লিফটকে ওঠাতে শুধুমাত্র মোটরটা কি টান বল প্রয়োগ করলে লিফটটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু চিন্তা করো যে লিফটে ঘর্ষণ আছে ওই লিফটের মোটরকে কিছুটা বেশি বল প্রয়োগ করতে হবে না? কেন বেশি বল প্রয়োগ করতে হবে চিন্তা করো, এমনিতে টান দিলে টি প্রয়োগ করলে লিফটার উঠে যাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করতেছে তাহলে অবশ্যই কি হবে বলতো, এই ঘর্ষণ বল যতটুকু হবে ততটুকু এক্সট্রা বল সেই মোটরকে প্রয়োগ করতে হবে। ইমাজিন করো যে একটা লিফটে টান বল 100 নিউটন, যদি সেখানে কোনো ঘর্ষণ না থাকে তাহলে মোটর শুধু 100 নিউটন টান দিলে লিফট উঠে যাবে। কিন্তু যদি সেখানে ঘর্ষণ থাকে এবং ধরো ঘর্ষণ 50 নিউটন, তাহলে সেই 50 নিউটন কি করবে, তুমি যখন 100 বলে যখন টেনে তুলতে নিবা তখন সেই 50 কিন্তু তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমি যদি তাকে তখনও তুলতে চাই তাহলে আমাকে ওই ঘর্ষণকে মোকাবেলা করার জন্য এক্সট্রা আরও কত ফোর্স দেওয়া লাগবে, 50 সমান একটা বল দেওয়া লাগবে। সেম ঘটনা এখানে ঘটছে। দেখো এই লিফটের গতির বিরুদ্ধে ঘর্ষণ বল ছিল 4000 নিউটন। এর মানে হলো আগে যেখানে শুধু টান বল দিলেই লিফট উঠে যাইতো, এখন সেখানে টান বলের চেয়ে অতিরিক্ত আরও 4000 বল বেশি দেওয়া লাগবে, কারণ সেই 4000 থেকে পেছনের দিকে টেনে ধরার চেষ্টা করতেছে। তাহলে বলো তো এখানে লিফটের মোটর কর্তৃক যে প্রযুক্ত বল সেটা শুধু টান বলই হবে না, তার সাথে এক্সট্রা আরও 4000 নিউটন ঘর্ষণ বল অ্যাড হবে। আমার মনে হয় এই বিষয়টা আমরা ক্লিয়ার। আমি আরেকবার বলে দিই, যদি ঘর্ষণ না থাকে তাহলে আমার কষ্ট কম হবে, আমি জাস্ট টান বলটা প্রয়োগ করলেই লিফটটা উঠে যাচ্ছে। কিন্তু যদি ঘর্ষণ থাকে তাহলে অবশ্যই আমাকে আগের চেয়ে বেশি ফোর্স প্রয়োগ করতে হবে। কতটা বেশি? যতটা ঘর্ষণ আছে ততটাই বেশি। অর্থাৎ এই যে দেখো এই জন্য আমরা ঘর্ষণ পরিমাণ ফোর্স অতিরিক্ত যোগ করে দিচ্ছি। তাহলে এখানে কিন্তু লিফটকে মোটর কর্তৃক প্রযুক্ত বল, এটাকে আমি এফ নামকরণ করলাম, এই এফ এর মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে, সামথিং নিউটন।
তাহলে মোটর কর্তৃক প্রযুক্ত বল বের হয়েছে। তো কেন আমি মোটর কর্তৃক প্রযুক্ত বল বের করলাম সেটা এখন দেখি আমরা। প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল লিফটের পাওয়ার সর্বনিম্ন কত হতে হবে, লিফটের মোটরের যে পাওয়ারটা। তাহলে আমরা যদি এখানে পাওয়ারের সূত্র লিখি, পাওয়ার পি ইকুয়ালস টু, তোমরা যেন সমবেগে কোনো কিছু গেলে তার ক্ষমতার সূত্র হয় এফভি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম এটা, সমবেগে গতিশীল যে কোনো বস্তুর ক্ষমতার সূত্র কি এফভি। এটা ত্বরণে গেলে হবে না, শুধুমাত্র সমবেগের জন্যই খাটবে। তো এখন যদি আমরা পাওয়ারটা বের করতে চাই, কার পাওয়ার এটা বলো, মোটরের পাওয়ার। তাহলে এই ফোর্সটা কি, মোটর কর্তৃক প্রযুক্ত ফোর্স, এবং সেটাই দেখো উপরে বের করছি, মোটর কর্তৃক প্রযুক্ত ফোর্স, যেটা কত ছিল বলো, টি প্লাস 4000। তাহলে আমরা সেই মোটর কর্তৃক প্রযুক্ত বলটা এখানে বসাবো, এবং ভি হলো এই লিফটটা যে বেগে উঠতেছিল, লিফটের বেগ ছিল কত, 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে যে আনসারটা আসবে সেটা কিন্তু আসতেছে কিসে বলো তো, ওয়াটে, তাই না? কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল কিসে বলো, হর্স পাওয়ারে। তাহলে আমরা এই রেজাল্টটাকে যদি 746 দিয়ে যদি ভাগ দিয়ে দিই, তাহলে এখান থেকে হর্স পাওয়ারটা পাওয়া যাবে। তাহলে আমাদের নির্ণয় যে আনসার ইকুয়ালস টু কত হবে বলো, যেই পিটা আমরা মাত্র পেয়েছি তাকে কত দিয়ে ভাগ দিব, 746 দিয়ে ভাগ দিব। তো এটাই হলো এই ম্যাথের রেজাল্ট। আমার মনে হয় এটা আমরা বুঝতে পারলাম। তাহলে একটু মাথায় রাখবো, যদি ফ্রিকশন না থাকে তাহলে তাকে কম বল প্রয়োগ করতে হবে, আর যদি ফ্রিকশন বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে অতিরিক্ত ওইটুকু পরিমাণ বল দিতে হয়। এই ম্যাথটা আমাদের শেষ। আমরা চলো পরবর্তী প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন সলভ করব। প্রশ্নটা হচ্ছে, আমার মনে হয় আমরা যতগুলো কোশ্চেন আজকে সলভ করছি তার মধ্যে সবচেয়ে মজার এবং ইউনিক একটা প্রশ্ন এটা। তো চেষ্টা করবো এটা দেখো কনসেপ্টুয়ালি আমরা যেন ক্লিয়ার হতে পারি। বলা হলো একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের ওপর, সবচেয়ে প্রথমেই আমাকে দুইটা বিষয় বলে দেওয়া হলো। একটা হলো তলটা কেমন, আনুভূমিক, অর্থাৎ এখানে কোনো এইস নাই। হ্যাঁ, আনুভূমিক হওয়ার জন্য কোনো তলের কোনো কি নাই বলো তো, এইস নাই। এবং দেখো ঘর্ষণহীন হওয়ায় কোনো ঘর্ষণ বলো এখানে নাই। আচ্ছা, এই তলের উপরে 1.5 কেজি ভরের একটা ব্লক স্থির অবস্থায় ছিল। তো ধরে নাও যে এটাই হচ্ছে একটা আনুভূমিক এবং ঘর্ষণহীন একটা তল, যেখানে একটা ব্লক ছিল এবং সেই ব্লকটা স্থির অবস্থায়, দ্যাট ইজ তার আদিবেগ কত ছিল, 0, এবং এই ব্লকের ভর হচ্ছে কত কেজি, 1.5 কেজি। আচ্ছা, দেন কি বলা হয়েছে, ব্লকটির ওপর তলের সমান্তরালে আনুভূমিক এক্স অক্ষ বরাবর এফ বল প্রয়োগ করা হয়েছে। আনুভূমিক এক্স অক্ষ বরাবর তার উপরে আমরা একটা বল প্রয়োগ করছি, এফ পরিমাণে একটা বল প্রয়োগ করছি, এবং সেই বলটার ইকুয়েশন দেখো এখানে দিয়ে দেওয়া আছে। ইকুয়েশনটা কি, 2.5 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে একটা আই ক্যাপ যুক্ত করা আছে। তো এই আই ক্যাপটার কারণ তোমরা বুঝতে পারছো, বলটা যেহেতু এক্স অক্ষ বরাবর প্রয়োগ করছে তাই এখানে আই ক্যাপ উল্লেখ আছে। তা আমি আর ওটার ভেক্টর ফর্ম নিচ্ছি না, শুধু বলের ইকুয়েশনটা নিলাম 2.5 মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু আমি দিকটা ছবিতে এঁকে ফেলছি তাহলে আমি এখানে আই ক্যাপটা নিলাম না। তো এখানে লক্ষণীয় যে বিষয়টা, এই বলের সমীকরণটার দিকে তাকায় দেখো, এখানে এক্স একটা তো চলক, তার মানে এক্স এর এক এক মানের জন্য এফ এর কি এক এক মান পাওয়া যাবে। তাহলে আমরা তো বলতেই পারি এই বলটা এটা কেমন বল বলো তো, পরিবর্তনশীল বল, এটা একটা পরিবর্তনশীল বল। তাহলে আমরা বলতে পারি এখানে এফ হচ্ছে পরিবর্তনশীল বল, এফটা পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বলের জন্য কৃতকাজ নির্ণয় বা এই বিষয়গুলো কিন্তু টোটালি একটু আলাদা হয়, তাই না? তাহলে এখানে এফটা পরিবর্তনশীল বল। তো আমাদের দেখো বলা হয়েছে যে এক্স এর আদি যে মান সেটা হচ্ছে 0, ব্লকের আদি এক্স কত, 0। তাহলে শুরুতে এক্স এর মান কিন্তু 0 ছিল, এক্স ইনিশিয়াল সেটা হচ্ছে 0। তো প্রশ্নে দুইটা কোশ্চেন করা হয়েছে এখানে। একটা হলো যখন এক্স এর মান 2 মিটার হবে তখন এই ব্লকের গতিশক্তিটা কত হবে। এক্স এর মান যদি কয় মিটার হয়, 2 মিটার হয়, তখন ব্লকের গতিশক্তিটা আমরা বের করতে চাই। আচ্ছা, তো পরিবর্তনশীল বল যখন থাকে তোমরা জেনে থাকবা, আমরা একটু আগে একটা জিনিস আলোচনা করতেছিলাম যে কাজের সূত্র আমরা কি বলতে পারি, ডাব্লিউ সমান যে কোনো ঘটনায় কাজের সূত্র লেখা যায় mgh প্লাস মডিউলাস হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস ফ্রিকশন ইন্টু সরণ, ফ্রিকশন ইন্টু সরণ প্লাস ব্রেক বল ইন্টু সরণ যদি থাকে, ব্রেক বল ইন্টু সরণ যদি থাকে। তো এই প্রশ্নটা যেহেতু একটা ঘর্ষণহীন তল ছিল তাহলে এই পার্টটা কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে, কোনো ব্রেক বলও নাই সেটাও বাদ যাচ্ছে, এবং খেয়াল করে এখানে আনুভূমিক তল হওয়ায় কোনো হাইটও কিন্তু নাই।
তাহলে এখান থেকে যেটা বলা যায় যে ডাব্লিউ সমান শুধুমাত্র কি বলো, মডিউলাস হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইটুকু শুধু থাকছে। তো এই যে ডাব্লিউটা দেখো, আমরা আসলে এখান থেকে কোনটুকু বের করতে চাই। তো প্রশ্নে কিন্তু ইউ এর মান কত দেওয়া ছিল, 0, সেটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ইউ এর মান 0 এবং হাফ এম ভি স্কোয়ার এটাই কিন্তু গতির শক্তি, তাই না? তাহলে আমাদের ওইটাই কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে ব্লকটির গতির শক্তি কত। তাহলে আমরা পরের লাইনে যে এটার জায়গায় লিখে দিচ্ছি হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা গতির শক্তি ইকে লিখে দিলাম। এখন তুমি যে ইকের মানটা বের করবা, তাহলে অবশ্যই সমীকরণের এই পাশের মানটা জানা থাকতে হবে। তো এই পাশে আছে কি বলতো, কৃত কাজ। সেটা কি আমরা জানি এখানে কি পরিমাণ কাজ হয়েছে? উত্তরটা হচ্ছে না, আমরা কিন্তু এখনো জানি না। তাহলে সেই কাজটা আমাকে বের করে নিতে হবে। তো এখানে আমাদের একটা কনসেপ্ট সবাই মাথায় রাখবো, সেটা হলো আমরা কি জানি, যখন ধ্রুব বল হয়, যখন ফোর্স কনস্ট্যান্ট হয়, তখন আমরা কিন্তু লিখি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। কিন্তু যদি বলটা পরিবর্তনশীল হয়, যেমনটা এই ম্যাথে আছে, তখন আমরা ইন্টিগ্রেশন করে ম্যাথ করি এবং সূত্র হয় ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা। তো আবারও শোনো, যদি বলটা কি হয়, ধ্রুব বল হয়, তাহলে সূত্র কি হবে, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। আর যদি বলটা পরিবর্তনশীল হয়, তাহলে সূত্র হয় ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা। তো যদি ফোর্স আর সরণ যদি একই দিকে হয়, তাহলে সেই ক্ষেত্রে থিটার মানটা 0 ডিগ্রি, কস 0 এর ভ্যালু 1, তো এটা তখন বাদ হয়ে যায়। শুধু কি থাকে, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এবং আমাদের কিন্তু লিমিট অ্যাপ্লাই করতে হয়, তাই না? ইন্টিগ্রেশনের লিমিটও দিতে হয়। তাহলে আমরা এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো যেহেতু এটা পরিবর্তনশীল বল, তাহলে আমরা কাজের জায়গায় লিখব ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা। এবং এখানে লিমিট দিতে হয়, লিমিটটা আমরা একটু পরে দিচ্ছি, দেখো। তো নেক্সট লাইনে যদি যাই, এফ এর জায়গায় আমরা এফ এর সমীকরণ বসিয়ে দিব, যেটা ছিল 2.5 মাইনাস এক্স স্কোয়ার, দেন এখানে একটা ডিএক্স এবং কস থিটা কি বলতো, এই এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ। ছবির দিকে খেয়াল করো, বলটা যেদিকে প্রয়োগ করা হয়েছে, কোন দিকে প্রয়োগ করা হয়েছে, এক্স অক্ষ বরাবর। তার মানে ফোর্স আর এক্স তো একই দিকেই, ফোর্সটা কিন্তু এক্স অক্ষ বরাবরই এখানে আছে। তাহলে বলা যায় বল আর সরণ কিন্তু একই দিকে। সো কস 0 ডিগ্রি হওয়ায় ওই পার্টটা আমি আর লিখলাম না। হ্যাঁ, যেহেতু এটা কস 0 ডিগ্রি, তাহলে এটা না লিখলেও চলবে, এটা সমান সমান ইকে। এখন যেমনটা বলছিলাম ইন্টিগ্রেশনের লিমিট দিতে হয়, তাহলে লিমিটটা কত হবে এখানে দেখো, লিমিট কার দিতে হবে, প্রথমে এক্স এর লিমিট, তাই না? ডি এর পরে যে থাকে আমরা তার লিমিট নেই। তো এখানে এক্স এর আদি মান কত, কোশ্চেনে উল্লেখ ছিল এক্স ইনিশিয়াল 0, তাহলে এক্স এর আদি মান 0। এবং আমরা এই ম্যাথটা যে সলভ করতে চাই, কত মিটারে সলভ করতে চাই বলো, এক্স ইকুয়ালস টু 2 মিটারে। অর্থাৎ আদি এক্স হচ্ছে 0, আর এই ম্যাথটা করবে এক্স ইকুয়ালস টু 2 মিটার পর্যন্ত নিয়ে। তাহলে আমরা এখানে এক্স এর আপার লিমিট বসিয়ে দিলাম 2। তাহলে চলো এবার ইন্টিগ্রেশনটা করে ফেলি, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তো 2.5 এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, 2.5x। তোমরা জানো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে চলক দিয়ে গুণ হয়ে যায়, মাইনাস এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন কি হয়, এক্স কিউব বাই 3, পাওয়ার একবারে ওই পাওয়ার দিয়ে আমরা ভাগ করি। দেন লিমিট বসানোর পালা, থার্ড ব্র্যাকেট দিব, নিচে আপার লিমিট, ওপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। তো এবার যদি মান বসাই, প্রথমে আমরা কিন্তু আপার লিমিটে অ্যাপ্লাই করব, দেন লোয়ার লিমিট অ্যাপ্লাই করব। তাহলে আপার লিমিট মানে হলো এক্স এর জায়গায় কত বসবে, 2 বসবে। তাহলে এক্স এর জায়গায় যদি 2 বসাই, 2.5কে 2 দিয়ে গুণ দিলে কিন্তু 5 আসবে। আর 2 কিউব করলে আসে 8/3, এটা গেল আপার লিমিট। এখান থেকে আমরা কি বাদ দিব, লোয়ার লিমিটটা বাদ দিয়ে দিব। কিন্তু বলো লোয়ার লিমিট কত দেওয়া, 0। তো 0 যদি এখানে বসাই বা এখানে বসাই, পুরোটা কিন্তু 0ই চলে আসে। তাহলে এখান থেকে যেটা থাকলো সেটাই আমাদের গতিশক্তি বা ইকের পরিমাণ। এটাই হলো প্রথম ম্যাটার আনসার। তাহলে দেখো আমরা কি করলাম, কনসেপ্ট এটা আরেকবার আমরা সামারি করে দিই। এখানে একটা পরিবর্তনশীল বল দেওয়া ছিল এবং এই পরিবর্তনশীল বলের জন্য আমাকে গতিশক্তি বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি করলাম, কাজের যে আমরা একটা বড় সূত্র জানি, যে কোনো ঘটনায় অ্যাপ্লাই করা যায়, ডাব্লিউ সমান mgh হাইটের চেঞ্জ প্লাস গতিশক্তির পরিবর্তন, ঘর্ষণ বল গুণন সরণ, ব্রেক বল গুণন সরণ। দেন আমরা সিনারিও অনুযায়ী দেখলাম কোনো ঘর্ষণ বল নাই, ব্রেক বল নাই, সমতল হওয়ায় কোনো এইচও নাই, তাহলে বলা যায় শুধুমাত্র ডাব্লিউ সমান গতিশক্তির পরিবর্তন। তো এই যে আদিবেগ সেটা আবার 0 দেওয়া ছিল, তাই বলা যায় শুধুমাত্র এখানে কি থাকে, ইকে থাকে। তো ইকেটাই যেহেতু আমার কাছে চাওয়া হয়েছে, তাহলে অবশ্যই সমীকরণের এই পাশের মানটা আমাকে বের করে নিতে হবে। তো এই পাশে আছে কি, কৃত কাজ। এবং দেখো কাজের সূত্র দুইটা হয়,
একটা যেমনটা আমরা এখানে আলোচনা করতেছিলাম, একটা হলো এফ এস কস থিটা, সেটা অ্যাপ্লাই করা হয় কখন, যখন বলটা কনস্ট্যান্ট থাকে। আর ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা, এইটা আমরা তখনই অ্যাপ্লাই করি যখন বলটা পরিবর্তনশীল হয়। তো যেহেতু এই কোশ্চেনে বলটা পরিবর্তনশীল ছিল, একটা ইকুয়েশন দেওয়া ছিল, তাহলে আমরা সূত্র লিখলাম ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স কস থিটা। দেন আমরা এফ এর জায়গায় এফ এর সমীকরণ এবং আনুষঙ্গিক লিমিট এবং অ্যাঙ্গেলগুলো বসিয়ে এই ম্যাথটা সলভ করে ফেলছি। তাহলে চলো আমরা এখন সেকেন্ড কোশ্চেনটা দেখব। তো সেকেন্ড যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা হলো, দেখো এক্স ইকুয়ালস টু 0 হতে এক্স ইকুয়ালস টু 2 মিটার, এইটুকু যে সরণ 0 থেকে 2 মিটার, এই সরণের মধ্যে ব্লকটির সর্বোচ্চ গতিশক্তি কত ছিল। আচ্ছা, এখানে একটা মজার বিষয় শোনো, আমরা প্রথম যে ম্যাথটা সলভ করলাম সেটা ছিল এক্স ইকুয়ালস টু 2 মিটারের গতিশক্তি। তো চিন্তা করে দেখো, শুধু গতিশক্তি বের করলেই হবে না, এবার এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ গতিশক্তি কত ছিল সেটাই আমাকে বের করতে হবে। কি বের করতে হবে বলো? সর্বোচ্চ গতিশক্তি আমাকে বের করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তো আমরা এখানে প্রথম ম্যাথের হেল্পটা নিব। দেখো, প্রথম ম্যাথে আমরা গতিশক্তির ইকুয়েশন কি পাইছি, ইকুয়েশন লিমিট যদি বাদ দিয়ে বলো, ইকুয়েশন পাইছি হচ্ছে 2.5x মাইনাস এক্স কিউব বাই 3, এটাই ছিল ইকের ইকুয়েশন। 2.5x মাইনাস এক্স কিউব বাই 3, এটাই ছিল কি গতিশক্তির সমীকরণ, তাই না? তাহলে আমরা একটু লিখি এখানে পরের ম্যাথটা যাওয়ার জন্য, যে এ হতে পাই গতিশক্তির সমীকরণ কি ছিল বলো? গতিশক্তির সমীকরণ ছিল 2.5x মাইনাস এক্স কিউব বাই 3, এটা ছিল গতিশক্তির সমীকরণ। আমরা এখন এই গতিশক্তির কেমন মান বের করতে চাই? সর্বোচ্চ মানটা বের করতে চাই। আচ্ছা, তো তোমরা একটা জিনিস যখন হায়ার ম্যাথে যখন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যখন পড়বা ক্যালকুলাস টপিকে, সেখানে ডিফারেন্সিয়েশনের শেষের দিকে একটা টপিক আছে যেটাকে আমরা গুরুমান বা লঘুমান নামে ডাকি। গুরুমান বা লঘুমান, এই টপিকের কাজটা কি? ধরো তোমার কাছে আমি একটা ইকুয়েশন বললাম, যে ধরো কথার কথা y ইকুয়ালস টু 0.2 মাইনাস এক্স, y ইকুয়ালস টু 0.2 মাইনাস এক্স, এরকম একটা সমীকরণ আমি তোমাকে দিলাম। এখন তোমাকে জিজ্ঞেস করছি যে y এর মান কত। তো y এর তো ফিক্সড কোনো মান নাই, x এর এক এক মানের জন্য y এর মান কি এক এক রকম। কিন্তু বলো, x এর মান আমি যতই বসাতে থাকি না কেন, y এর যে বিভিন্ন মান পাওয়া যাবে তার মধ্যে কি একটা সর্বনিম্ন মান থাকবে আর একটা সর্বোচ্চ মান থাকবে। তো x এর বিভিন্ন মানের জন্য y এর মান কেমন? বিভিন্ন। তো বিভিন্ন মান থাকলে তার ভেতরে অবশ্যই একটা মিনিমাম মান আছে, একটা ম্যাক্সিমাম মান আছে। তো আমরা যদি সেই মিনিমাম এবং ম্যাক্সিমাম মান বের করতে চাই, তখন এই প্রসেসটাকে আমরা বলি গুরুমান বা লঘুমান নির্ণয়। গুরুমান মানে হলো ম্যাক্সিমাম মান বের করা, লঘুমান মানে হলো মিনিমাম মানটা বের করা। সেটা করে কিভাবে? ডিফারেন্সিয়েশনের সাহায্য নিয়ে। তোমরা হায়ার ম্যাথে গেলে এটা আরো ভালো জানবা, তারপরে আমি একবার বলে দেই যতটুকু মনে রাখতে পারো। দেখো, সেটা হলো কোনো সমীকরণ, যেমন এই সমীকরণটা আমাদের কাছে দেওয়া আছে, আমরা যদি তার সর্বোচ্চ মান জানতে চাই, আমি সেই সমীকরণটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করব। যার সর্বোচ্চ মান জানতে চাই, কার সর্বোচ্চ মান জানতে চাই? এখানে ধরো y এর, তাহলে আমি y কে ডিফারেন্সিয়েশন করে সেটাকে আমরা 0 ধরবো। আবারও শোনো, যার সর্বোচ্চ মান বের করতে চাই বা যার সর্বনিম্ন মান বের করতে চাই, তাকে ডিফারেন্সিয়েশন করে আমরা 0 ধরবো। 0 ধরে সেখান থেকে চলকের একটা মান আমরা বের করে নিব, এবং পরে আরও একবার আমরা ডিফারেন্সিয়েশন করব। সেকেন্ড ডিফারেন্সিয়েশনে যে ওই প্রথম ডিফারেন্সিয়েশন থেকে প্রাপ্ত মানটা এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে মানটা যদি ধনাত্মক হয় তাহলে আমরা বুঝবো যে এখানে একটা লঘু মান আছে, আর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে বুঝবো একটা গুরু মান আছে। চলো আমি কাজটা করে দেখাই। আমরা এই ম্যাথে কার সর্বোচ্চ মান জানতে চাই বলতো? গতিশক্তির সর্বোচ্চ মান জানতে চাই। কার সর্বোচ্চ মান? গতিশক্তির সর্বোচ্চ মান। তাহলে আমরা কি করব? গতিশক্তির সর্বোচ্চ মানের জন্য আমরা লিখব খাতায় ইকে ম্যাক্সের জন্য, ইকে ম্যাক্সের জন্য এই ইকে যে রাশিটা আছে তার যদি ডিফারেন্সিয়েশন করি, সেই ডিফারেন্সিয়েশনটা কত ধরে নিব? আমরা 0 ধরে নিব। ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করব? ইকে যার উপরে নির্ভর করে, অর্থাৎ যে চলকটা এখানে আছে এক্স, তার সাপেক্ষে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এখানে চলক হিসাবে টাইম দেওয়া থাকতো, আমরা টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতাম। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সর্বোচ্চ মান বের করার জন্য এটাকে ডিফারেন্সিয়েশনকে 0ই কেন ধরতে হয়? এই রিজনটা হলো, দেখো ইকের মান তো পরিবর্তনশীল, সেটা কনফার্ম,
কিন্তু ইকের সর্বোচ্চ মান সেটা কি একটা কনস্ট্যান্ট মান, একটা রাশির মান পরিবর্তন হতে পারে, বাট তার সর্বোচ্চ মান তো একটাই, ফিক্সড। আর যে কোনো ফিক্সড রাশির ডিফারেন্সিয়েশন কত হয়? 0। তো এখন আসো এই ডিফারেন্সিয়েশন আমরা করে ফেলি। তো ইকের জায়গায় ধরো মনে মনে আমরা এই জায়গাটা বসাই দিলাম, দিলে 2.5x এর ডিফারেন্সিয়েশন হিসেবে পাওয়া যায় 2.5 মাইনাস x³/3 এর ডিফারেন্সিয়েশনের জন্য 1/3 সামনে আনলাম, আর x³ এর ডিফারেন্সিয়েশন কত? 3x²। সো যেটা পাওয়া যাচ্ছে এখান থেকে সেটা হলো 2.5 মাইনাস x² সমান 0। এখান থেকে যদি আমরা x এর মান বের করি সেটা আসবে √2.5। এটার কথা আমি বলছিলাম যে প্রথম ডিফারেন্সিয়েশনকে তুমি 0 ধরবা, ধরে x এর একটা মান তুমি পেয়ে যাবা। এই যে x এর মানটা আমরা পেলাম, এইটাকে আমরা এখন দ্বিতীয় ডিফারেন্সিয়েশনে যে বসাবো। তাহলে আমরা এখন সেকেন্ড ডিফারেন্সিয়েশনটা করব। হ্যাঁ, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ। তো প্রথম ডিফারেন্সিয়েশনে যে উত্তর ছিল তাকেই তো ডিফারেন্সিয়েশন করব আমি। তো খেয়াল করো, প্রথম ডিফারেন্সিয়েশন করে আমরা রেজাল্টকে এইটুকু পাইছি, অর্থাৎ গতিশক্তি ছিল এটা, তাকে একবার ডিফারেন্সিয়েশন করে এই লাইনটা পাওয়া গেছে 2.5 মাইনাস x²। সরি, এই যে লাইনটা 2.5 মাইনাস x², আমরা ওইটারই আরেকবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে ddx অফ 2.5 মাইনাস x²। কাকে ডিফারেন্সিয়েশন করলাম বলো? গতিশক্তির ইকুয়েশনকেই ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু তাকে একবার ডিফারেন্সিয়েশন করে যে মান পাইছি ওইটাকে এখন আরেকবার ডিফারেন্সিয়েশন করছি আমরা। তাহলে চলো দেখা যাক সেটার মান কত আসে। 2.5 এর জন্য 0, আর মাইনাস x² এর জন্য আসলো -2x। তাহলে আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কত আসছে বলো? -2x। তাহলে এখন আমি কি করব, এই যে প্রথম ডেরিভেটিভ থেকে x এর যে বের করা মান সেটা আমি এখানে বসিয়ে দিব। প্রথম ডেরিভেটিভ থেকে বের করা x এর মানটা এখানে আমি বসিয়ে দিব। এটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে খেয়াল করো, এটা যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে আমরা কত পাচ্ছি দেখো মানটা, -2 ইন্টু √2.5। তো এই উত্তরটা বের করে আমাদের কি লাভ হলো, বা এটা দেখে আমরা কি বুঝতে পারবো? তো যদি দেখো সেকেন্ড ডেরিভেটিভ যদি এটা কি আসে, ধনাত্মক আসে, তাহলে বুঝবা ম্যাক্সিমাম মানটা নাই, কি মান আছে? মিনিমাম মানটা আছে। সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ আসে তাহলে ম্যাক্সিমাম মান আমরা পাবো না, মিনিমাম মান পাবো। আর যদি সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ আসে তাহলে বুঝবা ম্যাক্সিমাম মানটাই পাওয়া যাবে কিন্তু মিনিমাম মানটা এখানে অনুপস্থিত। আবার অনেক সময় হতে পারে দুইটা রেজাল্ট আসতে পারে, অনেক সময় এমন হতে পারে যে এক্স এর দেখবা যে দুইটা ভ্যালু আসতেছে এখানে, তাহলে দুইটা ভ্যালু দুইবার এখানে বসাবো। দুইবার বসে যদি দেখি যে একটা পজিটিভ মানও আছে এবং একটা নেগেটিভ মানও আছে, দুইটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে কি বুঝবা? ম্যাক্সিমাম ভ্যালুটাও আছে, মিনিমাম ভ্যালুটাও আছে। তার মানে যে কোনো পরিবর্তনশীল সমীকরণে তিনটা সিচুয়েশন হতে পারে সেখানে শুধু সর্বনিম্ন মান আছে, সর্বোচ্চ কোনো মান নাই, অথবা সর্বোচ্চ মান আছে, সর্বনিম্ন মান নাই, অথবা সর্বোচ্চ সর্বনিম্ন দুইটা মানই আছে। তাহলে এই প্রশ্নটা খেয়াল করে বলো তো, এক্স এর যে রেজাল্টটা সেটা তো আমরা একটাই পাইছি, এক্স এর মান √2.5। তাহলে এই একটা মান, তার মানে এখানে শুধু মিনিমাম বা ম্যাক্সিমাম মান আছে। কোনটা আছে সেটা বুঝবো কেমনে? সেকেন্ড ডেরিভেটিভ এই মানটা বসিয়ে দেওয়ার পর দেখলাম রেজাল্ট নেগেটিভ, আর যদি রেজাল্ট নেগেটিভ হয় তার মানে শুধু কি মান আছে? ম্যাক্সিমাম মান আছে। তার মানে বলা যায় এই প্রশ্নে গতিশক্তির শুধুমাত্র কাকে ডিফারেন্সিয়েশন করছিলাম? গতিশক্তির। তাহলে গতিশক্তির শুধুমাত্র সর্বোচ্চ মানটাই আছে, এবং সেই সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে? এক্স এর মান যদি কত হয়? √2.5। তাহলে আমরা কি বলতে পারবো এখানে? সিদ্ধান্ত যেটা আসলো, x = √2.5 মিটারে গতিশক্তি কি হবে? সর্বোচ্চ হবে, গতিশক্তি সর্বোচ্চ হবে। তাহলে সেই সর্বোচ্চ মানটা কত? সুতরাং ইকে ম্যাক্সিমাম। দেখো শুধু ইকের ইকুয়েশন কি ছিল? 2.5x মাইনাস x³/3, 2.5x মাইনাস x³/3। তাহলে ইকের মান তো তখনই সর্বোচ্চ হবে যদি এক্স এর মান কত হয়? √2.5, √2.5 মাইনাস √2.5 তার কিউব / 3, সো এত জুল।
এটাই আমাদের এই ম্যাথের আনসার। তো খেয়াল করে দেখো, যদি কি হতো আবার আমি বলে দিই, যদি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করার পরে এক্স এর যে মানটা পেলাম সেই মানটা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো। প্রথম কাজ এটা বসানোর পর যদি রেজাল্টটা ধনাত্মক আসতো তাহলে বুঝতাম এখানে গতির শক্তির মান সর্বোচ্চ নাই, শুধু কি মান আছে, সর্বনিম্ন মান আছে। যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো সর্বোচ্চ মানটা আছে, সর্বনিম্ন কোনো মান নাই। যদি পজিটিভ নেগেটিভ দুটেই আসে তাহলে বুঝবো সর্বোচ্চটাও আছে, সর্বনিম্নটাও আছে। যেহেতু এই ম্যাথে নেগেটিভ আসছে তাই আমরা কি বলছি, এখানে সর্বোচ্চ মান আছে। এবং কখন সর্বোচ্চ হবে, যখন এক্স এর মান √2.5 হবে, সেটাই লেখা হয়েছে এবং সেটা এখানে আমরা ইনপুট দিয়েছি। তো এই ছিল আজকের তোমার কাজ শক্তি ক্ষমতা সেকেন্ড সিরিজ। আমরা আরো কিছু ম্যাথ নিয়ে নেক্সট ক্লাসে আমরা আপলোড দিব। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ক্লাস বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে বা কোনো অভিযোগ থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।